শুরু করেছি। একটা ডাকাতকে করবো বিশ্বাস। এখনো সত্যি করে বল, কি উদ্দেশ্যে তুই এই বাড়িতে ঢুকেছিস? খুব চেনা মারাছে বস। চাবুক না মারলে কিন্তু আসল কথা বার করবে না। তবে তাই কর। বল বল না। জল খাবে? হারাম জামাকে পায়ে দড়ি বেঁধে রাস্তায় দিয়া এবার এখানে কেসে গেলে পুলিশের ঝামেলা হবে। যথেষ্ট শিক্ষা এর হয়েছে, একে ছেড়ে দে, চলে আয় আমার সাথে। ওকে বস। আরে চাস চালাবে কে নি? দ্বিতীয় দিন তোকে বাড়িতে দেখলে গলা কেটে বলতে করে নিচে ফেলে দিয়ে আসবো। যেন মনে থাকে। আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমার জীবন বিসর্জন দিয়ে আমি এই নদীর কিনারে বিসর্জন দেবো। আমি আমার এই জীবন রাখবো না। ওগো চাঁদ, ওগো জ্যোৎস্না, তুমি একটু অন্ধকার দাও, তুমি কোনো লাভ নেই। সব জেনে শুনে তো তোমাকে ছাড়া যায় না। কেন? বিবেক মনুষ্যত্ব এখনো লোক পেয়ে যায়নি বলে। দয়া করে আমাকে করতে দিন। আমি আত্মহত্যা করতে চাই, আমি আত্মহত্যা করতে চাই। আত্মহত্যা করে মুক্তি পাওয়া যায় না বকুল। হ্যাঁ, আমি তোমাকে জানি, তুমি পলাশডাঙ্গার বকুল। আপনি সৃজন ভট্টাচার্য, লোকে বলে মাতাল। দিন রাত মদের নেশায় ভূত হয়ে থাকি, আর নেশার ঘরে বাতাসের শব্দ শুনি, আকাশের তারাগুনি, অসম্ভব অবাস্তব স্বপ্নের জালমনি। আমাকে আপনি কেন বাঁচাতে চাইছেন? পুরুষের ধর্ম যে অসহায় নারীকে বাঁচানো। প্রতারণা করা। ভালো খারাপ নিয়ে তো জগৎ সংসার। একজন কথা বলো পুরুষের জন্য ওটা পুরুষ জাতি প্রতারণা করতে পারে না বকুল। আমি আপনার কাছে হাত জোড়ে অনুরোধ করছি, আমাকে আপনি বলতে দিন, আমাকে আপনি বলতে দিন। আমি জানি এই নদীতে ঝাঁপ দিলে কিন্তু অনিবার্য, কিন্তু তবু তোমাকে বাধা দেবো। বাধা দেবে কেন? কোন অধিকারী? ভালোবাসার অধিকারে না, ভালোবাসা দিচ্ছে তারা, তারা খাওয়া কুবন্ত্রকে তারা মিথ্যাবাদী। তুমি ফিরে যাও তোমার ঘরে। না, বিরাট সব রাস্তাতে আমার বন্ধ। বকুল, মৃত্যুর সংকল্প নিয়ে যখন বেরিয়েছি,
তখন এই কালা মুখ নিয়ে আমি আর বাড়িতে যাবো না। এই মাতাল দুজনকে যদি বিশ্বাস হয় আমার সঙ্গে আমার ঘরে যেতে পারো। আপনার সঙ্গে সংসারে ভালোবাসা কি জিনিস তা আমি এখনো জানি না, তাই ভালোবাসা ধর্ম নিয়ে তোমায় এখনো উপলব্ধ করতে পারিনি। তাই যদি আমাকে বিশ্বাস হয়, যার মনে প্রাণে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, সে ভালোবাসা দিতে পারে না। আজ আমি যে বিশ্ববিত্ত, আজ আমি সর্বহারা কাঙালি, আমার কাছে দেবার মতো যাই বিষয় নেই। আমি তো কিছু দাবি করছি না বকুল। আপনি বলো তুমি। আপনার উপর যা ছাড়ি দিল না, সেই গরম দিদিকে তুমি ছাড়ি দিলে। তুমি যে গঙ্গার মতো পবিত্র, শুনো তো আমার সঙ্গে এসো। ওই চার তারা অগ্নিকে সামনে রেখে তোরা শাক বাজানা অনুদেনা রাম সীতা রাজবীর দলে দলে পাইবে রাম বরণ তারানি, দলে দলে পাইবে রাম বরণ তারানি। শাক বাজা অনুদেনা, 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 সীতা রাজবীর দলে দলে আইবে রাম বরণ তারানি। সুখের গানে ভাসিয়ে করি খুশিও না মনে, সুখের গানে ভাসিয়ে করি খুশিও না মনে, স্বর্গ থেকে আশিস করেন দেবী দেবী গণে গো, স্বর্গ থেকে আশিস করেন দেবী দেবী গণে। তোরা কেন থাকবি দূরে, তোরা কেন থাকবি দূরে, কাজে ঘুমটা দিয়ে দলে দলে আই মেরা বরণ তারানি, দলে দলে আই মেরা বরণ তারানি। শাক বাজা অনুদেনা, 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 রাম সীতা রাজবীর দলে দলে আই মেরা বরণ তারানি, দলে দলে আইবে রাম বরণ তারানি। শাক বাজা অনুদেনা, রাম সীতা রাজবীর তোমরা কি আমার বকুল মাকে দেখেছো? সারা রাত আমি খুঁজছি, কিন্তু কিন্তু কোথাও তার সন্ধান পেলাম না। বলো না, বলো না, বলো না মাঝি ভাই, আমরা কি ও ভাগি মা বকুলকে দেখেছো? কোথায় যে হারিয়ে গেল? বলো না মাঝি ভাই, বলো না, তোমরা কি দেখেছো আমার বকুলকে? বকুল বকুলকে কোথাও খুঁজে পাওয়া গেল নি।
ও ম্যানেজার রঞ্জন বাবু নজর পড়েছিল বকুলের উপর। তা যদি হয় এই রাইন সেটা ছুটে যাবে ওই বাবুদের বাগান বাড়িতে। আল্লাহ কসম, ওই সারা শিয়াল রঞ্জন রায়ের উপর পাগের মতন ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করে আনবো আমার বকুল বোনের। আমার আশার বকুল এভাবে ঝরে যেতে পারে না। ওই বৃদ্ধ বাবারই কাঁদিয়ে সে হারিয়ে যেতে পারে না। বকুলে ফিরে আসবে না বাবা। গোরা পলাশটা আমি তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথায় বকুলের সন্ধান পাইনি। এখন শুধু আমার খুঁজতে বাকি নদীর জল। তুমি হক করেছো পলাশ ভাই, ওই পঞ্চু মাঝি বকুল রে নদীর পাশে হাঁটতে দেখেছে। রবি ভাই, বকুল এইভাবে কিন্তু আত্মহত্যা করতে পারে না। আমার মনে হচ্ছে সে কিন্তু নিশ্চয়ই বেঁচে আছে। প্রতারক গোপালকে উচিত শিক্ষা দিতে হবে, সে নিশ্চয়ই কিন্তু বেঁচে আছে। বকুল চিন্তা নেই মাস্টার কাকা, এই রাইন্সের জান কবুল রেখে পায়ের বন বকুলকে উদ্ধার করে নিয়ে আসবে। রাইন সচ্চা মুসলমান আছে। ওই যাকে বলে রাইন্সের জানানি পায়ের বনের ইজ্জত রক্ষার জন্য চাল লড়িয়ে দেবে। এই লাঠির বনে মাথায় মেরে সারা কুত্তার বাচ্চাকে খতম করে আমার বাড়িতে ফিরিয়ে আসবো মাস্টার কাকা, ফিরিয়ে আসবো। যাও রহিম ভাই যাও, তোমরা যাও বাঘের শক্তি নিয়ে, আমি যাবো হিংসা রেখা হয়ে। তোমরা যা আগুন হয়ে, আমি যাবো আগুনের ফুলকি হয়ে। সে আগুনের লাইন শিখাই পুরে চাই করে দেবো সরকার রাজ্যে শুক্রের কোথার শুক্রের তালিকা। চলে গেল, চলে গেল আমার ভাগী মেয়ে বকুলকে খুঁজে বের করতে। ওরা হিংস্র আয়নার মতো ছুটে চলে গেল। কিন্তু কেন এমন হলো? আমার ভাবি মা আমার কেন নিজে হারিয়ে গেল রক্ত অন্তরালে। গোপালকে ভালোবেসে ও ভাগী মা আমার করেছে, খুব ভালো করেছে। গোপাল আমার প্রিয় ছাত্র, কল করে প্রতিকার আমার কোলায় মন্ডাই হিসাব করে নিয়েছে, বেশ করেছে। ভালোবাসার চিহ্ন করে আমি তোমার কাছে ফিরে এসেছি রঞ্জন। কিন্তু তোমার তো মনে কোনো উত্তাপ নেই, তবে কি তুমি? আমি ভুল করে আকাশের চাঁদ ধরতে চেয়েছিলাম রঞ্জন, আমি ধরতে পারিনি, কারণ চাঁদ ধরার ইচ্ছে থাকলো তাই তো আমার নেই। ও ডিয়ার রঞ্জন, আরে আমি যে গোপালকে বিয়ে করার পর তুমি যে এতটা হতাশ হয়ে পড়বে সেটা আমি ভাবতে পারিনি। যদি বলি বিয়েটা তোমার কাছে অনলি গেল। রিয়েলি রঞ্জন, আরে বাবার বোনের বাসনা পূরণ করতেই তো আমি গোপালকে বিয়ে করেছি। আর তাছাড়া তুমি তো জানো ওসব বিয়ে দিয়ে আমার জন্য নয়, আমি চাই আমার মুক্ত বিহঙ্গের মতো আমার জীবনটাকে জানা মেলে উড়াতে। ইয়েস মাই ডিয়ার, অদিতি তোমার কাছে আগে যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। যদি বলি ডাক্তার গোপাল যদি তোমার এই জীবন পছন্দ না করে?
কোনো অসুবিধা নেই। আরে ডিভোর্স ফর্মটা তো রেডি করাই আছে। তোমার প্রেমের একটু পরশ পাওয়ার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি রঞ্জন। তোমার দেহের উত্তাপ পাওয়ার জন্য আজ আমি ছুটে এসেছি তোমার কাছে, এই নির্জন বাগান বাড়িতে। এসো আমার হাত ধরো। দুরন্ত উচ্ছ্বাসে আমাকে তুমি বাঁচিয়ে নিয়ে যাও। এসো। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। জীবন পলাশে স্বপ্ন অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই বন্ধনে জড়ালে গো বন্ধু। পলাশি স্বপ্ন অন্তরে ছড়ালে গো বন্ধু। দাদা তুই? আমি তোর সেই ব্যাকডেটের দাদা সৃজন। তুই কি হঠাৎ বিয়ে করতে বাধ্য হয়েছি। থ্যাংক ইউ। কিন্তু মেয়েটি কে? বেকার বাউন্ডুলে মাতালকে বিয়ে করলো? বকুল, আমাদের পুরোনাগা পোড়ারডাঙ্গার এক দরিদ্র শিক্ষকের মেয়ে। দাদা বকুল, পোড়ারডাঙ্গার বকুল। হ্যাঁ রঞ্জন বাবু, একটা ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বকুলকে বাঁচাতে গিয়ে বকুলকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। দাদা একটা সরল পবিত্র ফুলের মতো জীবনকে বাঁচানো ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আপনার এই ফুলের মতো স্ত্রীর মুখ একটু দেখতে পারি সৃজন বাবু? তুমি আমাকে চেনো নাকি? খুব চেনা জানা লাগছে তাই না? না না মানে দেখেছি বলে দাদা বলি কি মেয়েটা দেখতে কিন্তু মন্দ নয়। আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না যে তোর মতো একটা বেকার বাউন্ডুলে হয়ে এই জীবনে বিয়ে করা। তুই সিদ্ধান্ত নিলে কার পরামর্শে? কারণ পরামর্শ তো নয়, সম্পূর্ণ নিজের। নিজের? ভেবে দেখলাম মদকে পৃথিবীর সব চিন্তা ভোলা যায়, কিন্তু রূপ রস গন্ধ উপভোগ করা যায় না। দাদা এ কি বৌদি বেনারসি প্যালেসের মতো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো ভিতরে এসো। আমি বিয়ে করেছি বাবা। তোমার বলতে একটু লজ্জা করলো না? লজ্জা পাওয়ার মতো কোনো কাজ আমি করিনি বাবা। একটা অসহায় দরিদ্র মেয়ে যখন নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চরম অপমানের গ্লানি থেকে মুক্তি পেতে চাইছে, দাদা সেই কাজে তাকে বাধা দিয়ে আমি কোনো অন্যায় করিনি। আমাদেরকে না জানিয়ে একটা হাগুরের মেয়েকে বিয়ে করে তুমি অন্যায় করেছো দাদা। নিজের স্বামীকে যে অবজ্ঞা করে পরপুরুষের সঙ্গে বেবিচারে মেতে থাকে, তার কাছে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় না দেখাই ভালো। হরটা আমার ব্যক্তিগত ব্যাপারে তুই নাক গলাতে আসবি না রে দাদা। মনে রাখিস এই অধিকী ভট্টাচার্য স্বামী শাখা সিঁদুরের চেয়ে তার স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেয়। স্বাধীনতার স্বেচ্ছাচারিতা এক নয়। ঠিক আছে, আর আমিও তোকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এই কেরিয়ার লক্ষ্মী প্রতিভাকে এই বাড়িতে ওকে তুই প্রতিষ্ঠা করতে পারবি না। ঠাকুর
কোথাকার কোন অজাত কুজাতের মেয়ে বাবা আমাকে কত ভুল করে বলে কত কি অপবিত্র নয় থাক তোমার এই জ্ঞানের মানে আমাকে আর শুনিও না স্বামীর জায়গা ছাড়াও আমার যা যাওয়ার কোনো জায়গা নেই বাবা 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 আপনার পায়ের নিচে আমাকে দাসী রূপে দেখুন বাবা আমি হাসি মুখে মেনে নেবো কিন্তু বাবা আমাকে আপনি দাঁড়িয়ে দেবেন না বাবা আমাকে আপনি দাঁড়িয়ে দেবেন না। শুধু এই তোমার মুখে আমি ওকে ভিতরে ঢোকার অনুমতি দিলাম যাও ওকে ভিতরে নিয়ে যাও চলুন মেয়েদের বল এই ভট্টাচার্য বাড়ির বউকে যেন শাক উল্লু ভাজিয়ে ঘরে নিয়ে যায় বাবা চরণদা দাদা তুমি দাদা মেনে নিলাম অবাধ্য সন্তানের এই অন্যায় কাজ আমি মেনে নিলাম আর এই দিনু মাস্টারের মেয়েকে বউ হিসাবে আমি মেনে নিলাম না মেনে নিলে ভালো করতেন বড় বাবু কেন মেয়েটাকে আমি ভালো করে চিনি কি বলতে চাও তুমি মেয়েটা চরিত্রে হলো প্রতিটা এ কথা তুমি আগে বলনি কেন সুজন বাবুর ভয়ে রঞ্জন তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওই এই মুহূর্তে যে ওই নষ্ট মেয়েকে চাবুক মেরে বুঝিয়ে দেবো যে পতিতার কোনো এই আশ্রয় নেই এখানে বকুল ওই সুন্দরী বকুল এবার আমি তোমাকে বুঝিয়ে দেবো চন্দ্র রায়কে গিন্নার অপেক্ষা করার ফল কত ভয়ঙ্কর আমি দুটো পাখি মারতে চাই এক সুজন দুই গোপাল ভবানী ভট্টাচার্যের সমস্ত সম্পত্তির মালিক শিকারী রঞ্জন রায়ের শিকার কোনদিনও হাতছাড়া হয়নি অপবাদে দাঁড়ালো আর মা কাঁদছে সন্তানের জন্য আর সন্তান কাঁদছে বইয়ের জন্য আরে বাজারের সস্তা বন্ধের জন্য মানবতা আজও ডুকরে 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 কাঁদছে বিস্তার অর্থের কদর বেশি আর মায়ের বইয়ের কদর বেশি আমার তুই ভেতরে ঢুকেছিস তাই তো আমাকে বারবার ডেকে আনছো বাবু তোমাদের অনাচার অত্যাচারের মধ্যে আমাকে তোমরাই তো বারবার ডেকে আনছো চোখ চালা শুয়োর বাচ্চা পাঠিয়েছে বল সামনের মতো থাকি মাত্র মাত্র তোদের ধ্বংস করা দুরন্ত ঘূর্ণি ধরে রাখাতে তোদের চোখের সংসারটাকে একেবারে
আরে তোদের হয় না ওই ফাল্গুন যখন এসে গেছে এই তোদের এই মস্তার রাইটার সাথে খেলতে চাস? আরে তোর মতো খিলাড়ির কাছে খেলতে তো বহুত মজা হয়। ওই খেলাটা জমে গেছে আর লড়াই হবে বাঘে বাঘে জানে মারতে চাস? भाग जाते। और তোর बाप भवानी भक्त करने का बोलिए थे कि उसका बाप भी सारा दुनिया में आ गया है। ठीक है कभी हम आते हैं लेकिन ये मस्ता लड़का के साथ फिर मुलाकात होगा। अरे जरूर होगा। अरे जा साला कुत्तार बच्चा, शार्दुल सिंह तोर मতো শিয়ালকে ভয় করে না রে। সহায় বন্ধু চোখে মুখে অতি হিংসা আগুন আর সেই আগুনের লেগে হারে পুড়ে ছাই করে দিতে চায় শয়তানি বেঈমান। কে ভাই তুমি বলো? আমি একবিংশ শতাব্দীর যুব মানুষের স্বপ্ন, যেখানে অন্যায় যেখানে বিচার সেখানে সত্যিকারের ধারালো অস্ত্র নিয়ে হাজির হবে। এটা সুশাসন সেন দেশের আইন, দেশের পুলিশ যেখানে নির্বাক, দেশের পুলিশ যেখানে নিশ্চল সেখানে হাজির হবে এটা সুশাসন সেন। নিজের হাতে আইন তুলে নিন, তারা শাস্তি দেবে। সেই দস্যু সাগর সেন এতদিন পর আমি একটা সত্যিকার মানুষের সন্ধান ভয় নেই এগিয়ে যাও। যারা দেশটাকে বিক্রি করার চক্রান্ত করছে, যারা গরিবের অংশগ্রহণ করে গড়ে তুলেছে একটা মহান পাহাড়, যারা ঘোষ দিয়ে শেষ করে দিচ্ছে, তাদের উপযুক্ত শাস্তি দিয়ে বুঝে দাও। আব্দুল সেলিম সরকারের ভয় না হয় আর গরিবের বন্ধু। যারা আমাকে সুস্থ সমাজে বাঁচতে দেন, যাদের জন্য আমার একমাত্র বোনকে হারিয়ে যেতে হয়তো নিকশ কালো অন্ধকারে, তাদের আমি ক্ষমা করবো না তাদের। যারা আমার অবসর প্রাপ্ত বাবাকে হাহাকারে ভরিয়ে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে তার স্বপ্ন, তার আদর্শ, আমি তাদের কাউকে ক্ষমা করবো না। চোখে কি আমি সরষা পড়লো সেটা বলছি আপনার ওই ফুচুক ফুচুকের কারণটা কি জানতে পারি? আবার জিজ্ঞেস করছেন কেন? আমি জানতে পারলে একটু সাহস দিতে পারতাম। মানে ওই কালো বাজারি দুর্নীতিবাদ সুদখোর সুবিধাবাদী মারছে ওরে বাবা রে, এই কথা আগে বলবেন তো। ওই শার্দুল সিংকে হলো দিয়ে সালা ছেলে মানুষ, ও সব বাপের দিয়ে দিয়েছি আমি। বলবেন না, আমার নাম হচ্ছে এই ঘটক ফটিক চাঁদ ফটফটাস। এই দুটো হাড়ি থেকে মধু হাড়ি পর্যন্ত এমন কোনো লোক নেই যার সালা বিয়ের ঘটকালি আমি করিনি। আপনার কি মনে নেই এই আনন্দবাজারের প্রথম পত্রিকায়
মিস্টার রাজু পাত্রর বিয়ের জন্য কি বিজ্ঞাপন দিয়েছিল? ভারত বিখ্যাত ঘটক ফটিক চাঁদ ফটফটাস। রে ফটকিয়া ফটল ফটল করিস না, বুঝেছিস? এই পায়ের জুতো তোর গলে বসে এমনিতে আজ আমার মাথাটা গরম হয়ে আছে। আগে একটা খবর শুনলে আপনার হিটারের মতো গরম মাথাটা একেবারে ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাবে। কি খবর? আগে আপনার ওই মালটা মানে আপনার বকুলকে পাওয়া গেছে। পুলিশ কি রে? একেবারে টাটকা দিব্যি ভালো ভালো, শুধু মাঝে মাঝে আপনার নাম জপ করছে। আমার কথা ভাই বললো ভাই, আমার মনটা মানছে না ভাই। বললো আমার কথা কি বলছে, বললো ভাই, বললো ভাই, বললো ভাই, বললো ভাই। বলবো দাঁড়ান পারবে আমার শালা সে সব ভুললো, ওই ফিসের কথা ভুলবে না। এই না, এবার বল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে আপনার খুব ভাগ্য ভালো, ওই 7 দিন পরে ঠাকুর মাঝে জাল ফেলে আপনার মাল টাকা পাওয়া গেছে। 7 দিন পরে জাল ফেলে মাল টাকা পাওয়া গেছে। বলি কাকারে হারামজাদা। আগে বকুলকে। আয়, ওই 7 দিন পরে সব বেঁচে আছে। হ্যাঁ দিব্যি বেঁচে আছে। ও, আসলে ফ্রিজের মতো ঠান্ডায় ছিল তো। এ ফটকিয়া, তুই সব ফের আমাকে ভক্তি মারার চেষ্টা করছিস, হ্যাঁ? মনে রাখিস আমার নাম গয়ারাম গুড়। ওই বকুলকে না পেলে না তোর ওই বকুল আমি অন্ধকার করে দেবো শালা। এই দেখুন বিশ্বাস করে না, এদিকে হেমন্ত বাবুকে জিজ্ঞাসা করুন। হেমন্ত বাবু? কোন শালা হেমন্ত বাবু রে? আচ্ছা হেমন্ত সোরেন আমাদের মুখ্যমন্ত্রী, আমার বিয়েটা তো আমি দিয়েছি। আরে দাঁড়ান দাঁড়ান, আর কিছুদিন অপেক্ষা করুন। এই ঘটক ফটিক চাঁদের সব কথায় আপনি বিশ্বাস করবেন। এই মমতা ব্যানার্জির ঘটকালি শুরু করে দিয়েছি। ওরে হারামজাদা, একবার যদি সাকসেসফুল হতে পারি না, ওরে রে হারামজাদা। মানে কোথায় ওই কোথায় মমতা, কোথায় আবার সরেন, এবার বলবি মোদি, এবার বলবি যোগী। মানে রে হারামজাদা, বলে আমার বিয়েটা কবে দিবি সেটা বল। আরে কোনো চিন্তা নেই করো, ওই বকুলকে যখন পাওয়া গেছে আপনার ওই জলে ডোবা মাল আপনার এই চাপটা কপালেই নাচছে। কিন্তু কিন্তু সব পলাশ পলাশ হ্যাঁ সে তো পদ্ম ফুলের মতো ফুটে গেছে। হ্যাঁ ফুটে গেছে, তার মানে আরে লজ্জায় ঘেন্নায় ও শালা রেল লাইনে মাথা দিয়ে ফুটে গেছে। বাবা 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 বাবা, তাহলে তার ওই বাধা দেওয়ার মতো কেউ রইলো না। না 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 না, রাস্তা একেবারে আপনার ক্লিয়ার ক্লিয়ার। তবে একটা সমস্যা, কি? ওই সারদুল ওরে বাবা রে, ওর নাম বলিস না ভাই, আমার এই ধুতি খুলে যাচ্ছে, আন্ডার প্যান্ট আছে কিনা তাও জানি না। ওর কথা বলিস না, ওর সাথে একটা জ্যান্ত জমদূত রে বাপ। ওর কথা বলিস না, ধুতি খুলে যাবে মানে? আরে তাই বলছি করো, কিছুদিন একটু গানা কাটিয়ে থাকো। কারণ ঘরে গেলে আপনার বিয়ে করা স্বাদ আর মিটবে না। সেটা বলতে আছে রে ভাই, একেবারে গোপনে গোপনে। হ্যাঁ, আর বিয়ে করবেন ওই স্বপনে। আর হানিমুন হবে একেবারে ওই স্বর্গধামে। করবো না মোদিজির সত্য চরিত্র আর আমি মুখ বুঝে সহ্য করবো না। আমার ইচ্ছা
অভিজাত পরিবারের মেয়েরা এত চরিত্রহীন হতে পারে? এরা ভালোবাসার বিনিময়ে দেয় শুধু আশা, না না নয়। আর আজকে আমি অজিতের মুখোমুখি জিজ্ঞাসা করবো, কোন অধিকারে রঞ্জন রায় করে গেলে ব্যথা করছে? হ্যাঁ ঠিক তাই, কিন্তু আপনি? তোমার চেতনা নাই নাই, তোমার আসল স্বরূপটা দেখাতে এসেছি গোপাল। কিন্তু তোমার টাকা নেবল মন্ডলকে চেনো? হ্যাঁ চিনি। এর মধ্যে কোনো মানে থাকতে পারে? এ তোমার কে হয়? দাদা, আর বিধবা সুজাতা মন্ডল, যে স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে তার দুই সন্তানকে মানুষ করেছিল, যে তার দোলা সম্প্রদা বিক্রি করে এক সন্তানকে কলকাতা পাঠিয়েছিল, সে অভাগা সুজাতা দেবীকে তুমি চেনো? হ্যাঁ উনি আমার মা। মায়ের পরিচয় দিতে তোমার বুঝি খুব লজ্জা হচ্ছে, তাই না? কারণ অদিতি তোমার ধ্যান জ্ঞান, বউ ছাড়া তোমার চোখে তো সবকিছু অন্ধকার। দাদা, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। গোপাল, শুধু রোগীর খবর রাখলেই তো হবে না ভাই, নিজের বাড়িরও খবর রাখতে হবে, নাহলে তোমার ভালোবাসায় সোনার মাটিতে গড়া ঘর যে শূন্য হয়ে যাবে। কি বলছেন আপনি? যে বউকে তুমি ভালোবেসে নিজের মনের মনে তুমি স্থান দিয়েছো, তার মনটা কোনদিন পরীক্ষা করে দেখেছো? আমি সুগন্ধি ফুল বলে মালা রেখেছে, যাকে তুমি গলায় পরেছো, আসলে সে তোমার রাশি রাশি ফুল, যার রূপ আছে কিন্তু গন্ধ নেই, যে ফুল গাছে শোভা পায় কিন্তু দেবতার পূজায় লাগে না। অদিতি, তুমি ডাক্তার, অনেক বড় বড় অপারেশন করে রোগীর প্রাণ ফিরিয়ে দেবে, তাই তোমার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার বোন অদিতিকে তোমার চেতনার টেবিলে শুয়ে সুরুচির অস্ত্র দিয়ে ও হৃদয় থেকে কুরুচিটিকে বাদ দিয়ে ওকে সুস্থ জীবনে ফিরে নিয়ে আসো। দাদা, আর শ্বশুর বাড়ির গাদা না হয়ে বউ নিয়ে ফিরে যাও পলাশ ডাঙ্গায়, যেখানে সুজাতা দেবীর মতো মা আছে, নেপালের মতো দাদা আছে, গ্রাম বাংলায় সদাগন্ধে ভরা সোনালী মাটি আছে। দাদা যা বলে গেল তা যদি সত্য হয়, অদিতি, অদিতি, কোথায় গেছে? তার মানে করুন না, তবুও তুমি বলো। অদিতি, চরণদা, এখন সময় আছে আমার বাবু, সাবধান হও। ও লক্ষ্মীময়ের জন্য আপনার স্বামীর সংসার ছারখার হয়ে যাবে বাবু, আরে স্বামীর সংসার ছারখার হয়ে যাবে, ছারখার। তবে কি আমি ভুল হয়ে চলছি? আত্মসুখে মগ্ন হয়ে নিজের মাকে লাঞ্ছনা দিয়েছি, দাদাকে অবহেলা করেছি, আমি ভুল করেছি, মহা ভুল করেছি। আজ আমার আসতে একটু দেরি হয়ে গেল। অদিতি, কি করবো বলো, রঞ্জনা আমাকে কিছুতেই ছাড়লো না, এমন ভাবে আমাকে রিকোয়েস্ট করলো, তাই তো এক্সট্রা 2 প্লেট মার্কেটে না একেবারে বেসামাল হয়ে গেলাম। ডোন্ট মাইন্ড রঞ্জ। কোথায় গিয়েছিলে? সেই করবে কি তোমাকে নিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে। আমার কোনো কাজের কারণ আমি তোমার স্বামী। স্বামী নামে তুমি আমার কাছে শুধুমাত্র একটা আসামি। অদিতি, বাচ্চামাই হয়ে তোমার স্বামীর বড়াই করে না একদম এখানে সাজে না। তুমি রঞ্জন বাবুর সঙ্গে যা ইচ্ছে আমি তাই করবো, কারণ রঞ্জন হচ্ছে আমার বেস্ট লাভার। আমাকে বিয়ে করার আগে না তোমার একটু চিন্তা করা উচিত ছিল। অদিতি, Yes! এই অদিতি ভট্টাচার্যকে তুমি এখনো চেনো না, তাই এখন তোমার কিচ্ছু করার নেই, তাই চোখ ফুটে তোমাকে সব কিছু সহ্য
তোমাকে শেষবারের মতো বলছি, আমিও তোমাকে শেষবারের মতো বলছি, দ্বিতীয় দিন আমাকে শাসন করতে এলে তোমাকে না ওই ডাক্তারি ছেড়ে গরু চড়াতে হবে। অদিতি! গরু চড়াতে অদিতি! মনে রেখে এটা ভদ্রলোকের বাড়ি। ছোট লোকের মতো গলা উঠিয়ে কখনো কথা বলো না। মনে রেখো ওই অদিতি তোমার কেনা দাসী নয়, বরং তুমি তুমি আমার বাবার টাকায় কেনা প্রভুভক্ত ঘর জামাই। তাই তোমার কাজ শুধুমাত্র বউয়ের সেবা করা। You understand? অদিতি! ফুল আমার জীবনের প্রচরম ফুল। ফুল ভেবে যাকে আমি ভালোবেসেছিলাম, সে ফুল নয়, কার রূপী নাগিনী। সে আমাকে বারবার বারবার দংশন করে চলেছে, কিন্তু কিন্তু এরা সংসার করতে জানে না, এরা শুধু জানে ভাঙতে। হো, 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 হো। হো, 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 হো। আ, 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 আ। হো, 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 হো। নয়নের যমুনা। খেলা ঘর ভেসে গেল নয়নের যমুনা। নয়নের যমুনা। ও শ্রী কেন তবু নাম ধরে ডাকে, বাঁশি কেন তবু নাম ধরে ডাকে, আজ মোর ভাঙি না। নয়নের যমুনা। খেলা ঘর ভেসে গেল নয়নের যমুনা। মালতীর মালা খানি ফেলে গেলে অভিমানী। মালতীর মালা খানি ফেলে গেলে অভিমানী। আশার মুকুল যেথা, আশার মুকুল যেথা নীরবে ঝরিয়া যায় নয়নের যমুনায়। খেলা ঘর মোর ভেসে গেল হায় নয়নের যমুনায়। নয়নের যমুনা। ফিরে যা গোপাল, ফিরে যা। তোর মায়ের অভাগিনী মায়ের কাছে ফিরে যা। সেখানে আছে শান্তি, সেখানে আছে সান্ত্বনা। তাই বলছি তুই মায়ের কাছে ফিরে যা, তোর মায়ের কাছে ফিরে যা। ফিরে যাব, আমার প্রাণের পড়ার সঙ্গে আমি ফিরে যাব। আমার দেবীর মতো মা, আমার দেবতার মতো দাদা, আমি আমি তাদের কাছে ফিরে যাব। মায়ের মায়ের পা দুটো ধরে বলবো, মা গো, ওগো মা, আমি তোমার কাছে ফিরে এসেছি মা। আমি যে তোমার গোপাল মা, আমি যে তোমার গোপাল। আমাকে তোমার পায়ে ঠাই দাও মা, ঠাই দাও। দেখি কে আসছে, কে যেন আসছে এদিকে। ঠাই চাইলেও ঠাই পাওয়া যায় না ঠাকুর জামাই। কে?
সুস্থতা আশা করতে পারি? মরে গেছে। আপনি বিপাশা, আমি আমি এ বাড়ির বউ বিপাশা। চলুন খাবেন, চলুন। কাল থেকে বোধহয় আপনি কিছুই খাননি। এ বাড়ির অন্ন আমি মুখে দেব না। সেটাই উচিত। বউয়ের পদসেবা না করে মায়ের পদসেবা করাই সন্তানের কর্তব্য। আহ! আমি আমি বিপাশা, কতবার বলবো আমি বিপাশা। খাবার রেডি আছে, খেয়ে নাও। কিন্তু তোমাকে ডাকার সময় আমার একটুও হবে না। আমি এবারে কিনা ঘর জামাই, আমার কাছে ঘর জামাই আর বাড়ির পোশাক বকুল তুই এক। বকুল কতবার বলেছি বকুল ভাই, আমি আমি তোমার বৌদি। মাকে অপেক্ষা করে যে বউকে শখ করে তার স্থানে বাড়িতে হবে না। আমি এই সংসার আজ থেকে আমার, তাই যত শীঘ্র সম্ভব বউয়ের হাত ধরে এ বাড়ি থেকে চলে যাও। তাহলে তাহলে আমি খুশি হব। বকুল, না 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 না, আমি কি দেখলাম? বকুল এ বাড়ির বউ, যে রত্ন আমি অবহেলা করি ছড়িয়ে দিয়েছিলাম, সৃজন বাবু তাকে মাথায় স্থান দিয়েছে। বকুল, আমি ভুল করেছি বকুল, ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করো বকুল। আজ আমি এই মুহূর্তে সবকিছু ত্যাগ করি আমি ছুটে যাবো সেই পড়ার জায়গায়, যেখানে আমার দাদা দু হাত বাড়িয়ে যাচ্ছে, যেখানে আমার মা অঝোর নয়নে কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে। সারা বৃষ্টিস না কেন রে? কত বেলা হয়ে গেছে। স্কুলে যাবি কখন বাবা? আয় না বাবা, তুই খেয়ে স্কুলে যাবি। তুই লেখাপড়া ঠিক করবি বাবা, তোকে বড় ডাক্তার হতে হবে। কাল আমার যে ডাক উঠেছে বাবা, এবার যে আমাকে যেতেই হবে। ওই জায়গা দেখ, ওই কালো ছায়াটা বারবার আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। আমার কানে কানে কি বলছে জানিস? এসো গো, এই সংসারের মায়া কাটিয়ে তুমি চলে এসো। আমি তোমাকে বুক দিয়ে আগলে রাখবো। দেখবো তোমরা কেমন করে সন্তানের বুক থেকে তার মাকে কেড়ে নিয়ে যেতে পারে। বোকা ছেলে কোথাকার। ওই নিষ্ঠুর ভগবান আজ আমার সব কেড়ে নিয়েছে। আজ আমি নিশ্চয় অসহায় পথের আমার দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। এই যে বড় কঠিন লোক বাবা, কোথায় পাবি তুই টাকা? কে তোকে সাহায্য করবে? আর ওই গোপালকে ডাক্তারি করাতে গিয়ে যে টাকা তুই ধার দিয়েছিস তাও তো শোধ করতে পারিস না বাবা। বেশি আশা করলে কোনো এরকমই নয় বাবা। থাকবে না বাবা। আমার শরীরের রক্ত মাংস হয়ে হয়ে শেষ হয়ে যাচ্ছে। আমার না, তুমি আমাকে কাজে এভাবে চলে যেতে পারো না। আমি তো উপযুক্ত সন্তান না। যেমন করে হোক যেভাবে হোক আমি তোমার সুস্থ করে তুলবো মা। আমার তো বাঁচতে ইচ্ছা করে রে খোকা, আমারও বাঁচতে ইচ্ছে করে। চলো মা চলো, তোমায় আমি কলকাতায় নিয়ে যাবো। সরকারি হাসপাতালে ভর্তি করে তোমায় আমি সুস্থ করে তুলবো মা। আমি আমার
চাইবো বলবো বাবু মায়েরা খোকা। আমায় কিছু ভিক্ষা দিন। না না না, আপনাদের ভিক্ষার পয়সা পেটে খাবো না গো বাবু, আমার মায়ের চিকিৎসা করাবো, দয়া করে আমায় কিছু ভিক্ষা দিন, আমার মায়ের প্রাণ বাঁচাতে সাহায্য করুন, সাহায্য করুন। না না বাবা, তুই তুই আমার বাবু জন্য যদি না হয় আমার একটা কিডনি বিক্রি করে না না তোমার বিনা চিকিৎসা আমি করতে যাবো না, করতে যাবো না। খোকা। তুই সান্ত্বনা পাবি না, তুই সান্ত্বনা। আপন যারে ভাবলে তুমি সে তো আপন নয়। পাখির ছানা উড়ে যাবে আপনারে ভাবলে তুমি সে তো আপন নয়। আর ছানা উড়ে যাবে আপন বসে সব হারালে পাবি না তুই সান্ত্বনা। ভগবান বলে এই সমাজে আর কিচ্ছু নেই, তা যদি থাকতো তাহলে তাহলে ত্যাগ করো মা, ত্যাগ করো, এই সংসারের মায়া তুমি ত্যাগ করো। এখানে কেউ কারো নয়। পাখির ছানা যখন উড়তে শেখে তখন সে মা পাখিকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যায়, কিন্তু তাকে মা পাখির কোনো দুঃখ থাকে না। তাই বলছি মা, সংসারের মায়া তুমি ত্যাগ করো আর কেঁদো না মা। মুছরে নয়ন হাসির খেলা, এই তো জীবনে আঘাত সে তো আসবে আসবে, ভাগাবে বেলা হৃদয় ভাসবে। কাঁদিস না রে মুছরে নয়ন, হাসির খেলা এই তো জীবন, হাসির খেলা এই তো জীবন।
গোপাল নাকি বর্তমান ডাক্তার হয়েছে, একবার যদি সত্যি পুলিশ এসে ঢালাচ্ছে। অভিনয় করা পার্টি রে আমরাও তোমার মতোই গরিব, তবুও মাজানের চিকিৎসায় খরচ করে কি বললে বাবা? আমার চোখে না নিলে ভাই না, এই সামান্য টাকা কাকিমার চিকিৎসায় লাগিও। তোমাদের এই দান আমি লাখ টাকার সমান, এই দান আমি মাথায় তুলে দিলাম। তোমার চলো আর বাবা এবার হবে না। ঠিক আছে আমার শেষ যাত্রা, শেষ যাত্রা, আমার শেষ যাত্রা। ভাই জাহিদ, ভাই জাহিদ। আল্লাহ, এ কি তোমার খেলা খোদা? তোমার সৃষ্টি জগৎ সংসারে তোষার খোদা, এখানে কি স্নেহ ভালোবাসার কোনো দাম নাই? মানুষ এত সহজে অতীত ভুলে যাবে তা আমার জানা ছিল না রহিম ভাই। আমরা না প্রতিবেশী, যে তোর মা নিজে না খাইয়ে সন্তানকে খাইয়ে বড় করলো, যে দাদা নিজে সুখ থাকতো না ত্যাগ করে ভাইকে ডাক্তার করলো, তাদের কিন্তু ভুলে গেলি গোপাল। এত অভিশাপ ধর্মে সইবে না গো, ধর্মে সইবে না। আমিও ভাবতে পারি নাই মানুষ এতটা বেঈমান হতে পারে, কিন্তু না, এবার আমাদের তৈরি হতে হবে ওই শয়তান ভবানী ভট্টাচার্যর ওই সারা রঞ্জন চক্রান্তের চাল ছিন্ন করে বুঝিয়ে দিতে হবে পলাশ পাড়ার গরিব চাষিরা এখনো বেঁচে আছে। তোমাদের সেই মানুষ পরিচয় নেওয়ার জন্য প্রতিশোধ প্রতিশোধ আজ আমাকে নিতে হবে, সৃজনকে জানাতে হবে বকুল আর গোপালের মাকা মাকা প্রেমের কথা। অবিশ্বাসের মেরে প্রমাণ করতে হবে কলঙ্কিনী বকুল। আজ আবার আমার বাবার কানে কি সব মন্ত্র দিতে এসেছো? ওরা নেবেন না, আজকের মন্ত্রটা আপনার কানে দিতে এসেছি। কিন্তু তুমি তো সবই জানো, আমি কানে নিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, ওসব মন্ত্রতন্ত্র আমার কানে ঢুকবে না। যথার্থ বলেছেন, খারাপ লোকের খারাপ পরামর্শ শুনে নিজের চরিত্র খারাপ করার কোনো যুক্তি নেই। শুধু আমি আপনার বেতনভোগ কর্মচারী বলে আপনাকে কয়েকটা কথা জানানো দরকার বলে মনে করি। তোমাকে তো আমি চরিত্রহীন লম্পট বলেই জানতাম, কিন্তু তুমি যে কর্তব্যপরায়ণ ম্যানেজার তা তো আমার জানা ছিল না। প্রকাশ করছেন? না, তোমার গুণের প্রকাশ করছি। এবার দয়া করে বলো তো কথাটা কি? আপনি কি জানেন ডাক্তার গোপাল আপনার স্ত্রী বকুলের পূর্ব প্রেমিক রঞ্জন, এবং সেই সেদিন রাত্রে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়াটা ওর অভিনয়। না, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। আপনি কি জানেন আপনার এবং অতীতের আড়ালে এখনো ওর গোপন অভিযান চলছে? না, আমি বিশ্বাস করি না। জানি আপনি বিশ্বাস করবেন না, কারণ বকুলের সুলপুল অভিনয় আপনি তাকে গভীরভাবে ভালোবাসেন। আপনার ভালোবাসার কোনো খাদ নেই। যদি প্রমাণ করতে না পারো, যে শাস্তি দেবেন মাথা পেতে নেবো। চলো কোথায় যেতে হবে? আসুন। আগুন রাতে দক্ষিণাবায়ে কোথা দেখেই খোঁজা পায়, যাহা চায় তাহা ভুল করে যায়, কিন্তু যাহা চায় তা পায় না। চার পাওয়া হিসাব করতে গিয়ে ভাগ ফল শুধুই শূন্য। তাই আজ এই শূন্য হৃদয়ে মন হয়েছে এই মদের বোতল। আজ কেন বারবার ওই বকুলের কথাই মনে পড়ে। আমি যে ভুলতে চাই, চিরদিনের মতো আমি বকুলকে ভুলতে চাই। আমি যে প্রতারণা করেছি, নদী পাহাড় সাথে রেখে কেমন হয়েছে? আজ থেকে তোমারই গোনা। বকুল নদী পাহাড়
থেকে তোমারই একে বুক ভালোবাসা আজ থেকে তোমায় চেয়ার দাঁড়াও বকুল, বলো সত্যি কি তুমি আমার ভুলে গেছো? আজ আজ আমি অন্যের স্ত্রী, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কথা মনে রাখতে নেই। কিন্তু কিন্তু আজ কেন তোমাকে বারবার মনে পড়ছে? অতিথিকে ভালোবেসে বোঝাবার চেষ্টা করুন, সে সে তোমার ব্যথা নিশ্চয়ই বুঝবে। ভুল ভুল, শরীরই কোনোদিন গৃহবধূ হতে পারে না। চলো বকুল চলো, এখান থেকে আমরা চলে যাই অনেক দূরে, যেখানে যেখানে দরিদ্রের কোনো প্রভেদ থাকবে না, ভালোবাসা যেখানে ফুলের আকাশে, প্রেম যেখানে পাখি ডাকা। আর আর তা হয় না, এই মিথ্যে ছলো না। একদিন একদিন আমার স্বপ্নকে ভেঙে ছাড়খাড় করে দিয়েছো তুমি। তুমি তুমি প্রতারক, তুমি ভণ্ড, তুমি বেঈমান। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। নদীর জলে ঝাঁপ মেরে অপরাধ শেষ হয়ে গেছে। কে কে তুমি? তার মৃত্যুদূত শার্দুল সেন। আমি আমি বকুল। মেঘ থাকলে বলে জীবকে কারণ নেবো। সত্যি করে বলতে তুই সত্যি করে বলছি, আমি বকুল, আমি বকুল। ওই এতদিন তুই কোথায় লুকিয়েছিলি গো? তোকে তো আমি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। তুমি কে? আমি তোর হতো ভাগ্য দাদা। বলা দাদা, হাই তুই? আজ আমি দস্যু শার্দুল সেন, ওরা যার বঞ্চিত অবহেলিত পলাশ। তাহলে কি করে বকুলকে বিয়ে করলি? না না দাদা না, বিয়ে আমাদের হয়নি দাদা। তোর মাথায় সিঁদুর, হাতে সন্তান। এবারের সন্তান শ্রীকান্ত আমাকে বিয়ে করেছে। সুজাবাবু, সুজাবাবু তুমি বিয়ে করেছেন? হ্যাঁ দাদা, ওনার মতো মানুষ হয় না। উনি আমার স্বামী। তোর গোপাল, তোমরা আমাকে ক্ষমা করো ভাই, ক্ষমা করো। আমি মুক্ত মালাকে অবহেলা করি, আমি কাজের মালা গলায় পড়েছি। এই মুক্তর মালা তোর মতো বন্দরের গলায় মানায় না রে। পলাশ, শোনাম রাস্কেল, আজ তোর ভাগ্য ভালো যে বকুল এখানে দাঁড়িয়ে ছিল। দাদা, খুন করে এই মনের উচিত শিক্ষাটা বুঝে দিতাম রে। দাদা তুমি এ পথ থেকে ফিরে এসো। দাদা তুমি এ পথ থেকে ফিরে এসো। ফেরা যায় না, একবার যে এই সমাজে চলে যায় সে আর এই শান্ত সমাজ ফিরে আসে না। আজ আমার খুবই আনন্দ হচ্ছে, আজ আমার খুবই আনন্দ হচ্ছে। একটু আনন্দ আমি আগে কোনদিন পাইনি রে। আজ আমি আমার বোনকে কাছে পেয়ে আজ আমি জানতে পারলাম যে এই বাড়ি সুজন বাবু তোকে বিয়ে করেছেন। এই পর্যন্ত এই পুলিশের গুলিতে মারাও যায়, তবুও আমার কোনো দুঃখ নেই রে। না দাদা না, ওরে বকুল, তোর অপমানের প্রতিশোধ নিতেই আজকে শান্ত সম্ভব পলাশ থেকে আমি হয়েছি গরিবের বন্ধু ধনের প্রাণ শার্দুল সেন। সেদিনের সেই বিশ্বাসঘাতন বেঈমান, এই বেঈমানকে মুখার মধ্যে প্রেম। ট্যালেন্ট আছে আজ তোর অনুরোধ ছেড়ে দিলাম। একটু করে দেয় না এটা দাদা আর দেখ রে বেঈমান দেখ, যে ভালোবাসা লাইট কাকে অপারেটিং বলে। দাদা ও দাদা এদিকে আসছে। Don't move! Don't move! Don't move! আমি এই সীমানার বাইরে রাজা পর্যন্ত কেউ আমার সামনে আসবে না। দাদা এদিকে আসছে। তুমি এখন এখান থেকে পালিয়ে
আমি ভুল করেছি, গোপালদা, তাই তুমি আমাকে ক্ষমা করো। বাহ বাহ বাহ, চমৎকার! দেখতে এলাম পুরনো প্রেমিকের সঙ্গে অভিশাপটা কত জমেছে। না, তুমি কি বলছো? তুমি কি বলছো? তুমি বিশ্বাস করো? বিশ্বাস? তোমার মতো কলঙ্কে লিখে বিশ্বাস করা আর কান লাগিয়ে মুখে চুমু খাওয়া। সুজন বাবু, থাক! মাকে দিয়ে মাছ দেখার চেষ্টা করো না। তুমি কিসের উপর বলছিকে বিয়ে করেছিলে আমি ভালোভাবে জানতে পারছি। আর বকুল, তোমাকে যে আমি বিশ্বাস করেছিলাম, ভালো বেঁচেছিলাম, তুমি তুমি তার এই প্রতিদান দিলে। না, রাস্তা থেকে কুড়িয়ে তোমাকে যে সম্মানটা দিলাম, সেই মর্গ তুমি দু পায়ে সরিয়ে দিয়ে। ছি বকুল! না, তুমি যেও না। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। আমি তোমাকে ঠকাতে পারবো না গো। এই বকুল তোমাকে কোনোদিন ঠকাতে পারবে না। আমি 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 তোমার কাছে দাসী হয়ে থাকতে চাই। আমি তোমার কাছে দাসী হয়ে থাকতে চাই। গোপাল বাবু, এবার তোমার স্বর্গ থেকে বিদায়। আমার প্রতিশোধ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। এই সেদিনের অহংকারী বকুল রানী জেলে দিয়েছি, সে বিষের জ্বালা সহ্য করতে না পেরে কলঙ্কিনী বকুলকে ত্যাগ করবে। রঞ্জন বাবু, না না না, রঞ্জন বাবু, এত বড় সর্বনাশ আপনি করবেন না। সর্বনাশ! বকুলের সর্বনাশ না করলে যে আমার পৌষ মাস আসবে না গোপাল বাবু। রঞ্জন নয়! আমার নাম রঞ্জন রায়। আমার জীবনে তো কোনো লোকে ভোট করতে পারেনি। আর ভবিষ্যতে কেউ পারবেও না। ঘরে এতদিন আমি অন্ধ ছিলাম, আজ আমি ঘুরতে পারছি। এটা হলো মানুষ করার কারখানা। তার এইখানে আর নয়। আমি আজই ছুটে যাবো পড়াশোনায়, যেখানে আমার দাদা আছে, মা আমার যাচ্ছে, সেইখানে আমি ফিরে যাব। মায়ের পা ধরে বলবো, মা গো, তুমি আমাকে ক্ষমা করো, মা ক্ষমা করো। আমি তোমার পাশে ফিরে এসেছি, মা, ফিরে এসেছি। আমি জানতে চাই তুমি যাবে কিনা। তার মানে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। মেয়েদের কাছে স্বামীর বাড়ি তার নিজের বাড়ি। স্বামীর বাড়িতে আমি আমার বন্দি জীবন কাটাতে পারবো না। তুমি যে 3 দিন বাইরে কেটে গেলে, আমার অনুমতি নেওয়ার তোমার কি সম্ভব ছিল না? না, কেন? তোমাকে বিয়ে করার এটাই আমার ছিল শুধু একটা কন্ডিশন। তোমার সঙ্গে কে গেছিল আমি জানতে পারি? অফকোর্স, রঞ্জন গিয়েছিল। আর কিছু জানবে? তাহলে রঞ্জন বাবুকে তোমার বিয়ে করা হয়েছিল। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার জন্য আমি সব ত্যাগ করেছি। মা, দাদা, বন্ধু, বান্ধব, ঘর, সংসার, আমি সব ত্যাগ করেছি। কে কে তোমাকে ত্যাগ করতে বলেছে? তুমি অস্বীকার করতে পারবে? আমার বাবার দয়া না পেলেই তুমি আজ এতটা উপরে উঠতে পারতে না। তোমাকে তোমাকে তাহলে রোজ গায়ে ওই হাতুড়ির ডাক্তার হয়ে পড়ে এটাই ছিল আমার আসল জীবন। এতই যদি ভাবো, তাহলে এখানে পড়ে আছো কেন? তুমি আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। ও দিদি, তুমি এত সহজে তুমি সমস্ত সম্পর্ক আমি তোমার সঙ্গে ছিন্ন করে দিলাম। তুমি হয়তো ভেবেছিলে আমি তোমার পায়ে ধরে বলবো, আমি ক্ষমা চাইবো, ভিক্ষে চাইবো, তাই না? ও দিদি, না, এই অদিতি ভট্টাচার্য কোনোদিন তোমার পায়ে ধরে বলবে না। ও আমার স্বামী দেবতা, তোমার শ্রী চরণে আমাকে ঠাঁই দাও।
এই অদিতির রূপ যৌবন যতদিন থাকবে ততদিন পুরুষের অভাব হবে না। অদিতি! রঞ্জন, ও মাই ডিয়ার রঞ্জন, তুমি ঠিক সময় এসে পড়েছো। আজকে যে তোমাকে আমার বিশেষ প্রয়োজন। কেন? আজ থেকে আমি তোমার কাছে আমার প্রেমের তরি ভাসালাম। আমি যে দিনকে উপকার করতে চাই অদিতি। তুমি খুশি হয়েছো তো রঞ্জন? খুব খুশি হয়েছি অদিতি। চলো আমরা কোনো গোপন কক্ষে বসে আমাদের সংসারের একটা ব্লুপ্রিন্ট তৈরি করি। অদিতি! সরি সরি গোপাল, সরি। আমি বাপিকে বলে রাখবো, যে বাপিকে বলে ডিভোর্স ফর্মটা আমি রেডি করে রাখবো। তুমি বরঞ্চ এসে একটা সই করে দিও, কেমন? চলো চলো রঞ্জু, চলো। ভুল! জীবনে আমি মহা ভুল করেছি। মরুভূমিকে জল মনে করে আমি মিথ্যে মরিচিকার পেছনে ছুটে চলেছিলাম। আজ বুঝতে পারছি হরিদির মতো মেয়েরা কোনোদিন সংসার করতে জানে না, ভাঙতেই জানে, ভাঙতেই জানে। তোমার কথা বলে আমি শয়তান। আমার মেয়েকে ত্যাগ করে দ্বিতীয় সংসার বানাতে তোমাকে আমি কিছুতেই দেবো না। এ কি আপনি? হ্যাঁ আমি। আজ আমি কারো বাবাও নই আর কারো শ্বশুরও নই। আমি শুধু ভবানী ভট্টাচার্য। বলো, অতিথিকে কেন তুমি ত্যাগ করতে চাও? অদিতিকে আমি ত্যাগ করিনি, ও নিজেই ত্যাগ করে চলে গেল রঞ্জন বাবুর সঙ্গে। সেটাও দেখছেন? ও এত বড় সাহস! অতিথিকে অপমান করে ওই বাজারে 2 টাকার মেয়ে বকুলকে নিয়ে তুমি সংসার বানাতে চাও? আমি অতিথি আমার একমাত্র মেয়ে। ওর সুখের জন্য তোমাকে আমি ওই নরকের থেকে উঠে স্বর্গে এনেছি। আর তুমি এত বড় চিতজ্ঞ বেঈমান! মহের ঘরে এতদিন আমি অন্ধকার ছিলাম, তাই তাই আপনার মতো ক্রিমিনালকে আমার জানতে অনেক ভুল হয়ে গেছে। তাই আজ অদিতি নয়, আপনার সমস্ত সম্পদ ছেড়ে আমি এ বাড়ি থেকে চলে যাব। যাবো বললে যাওয়া হয় না। এখানে ঢোকা কিন্তু সহজ, বেরোনো বহুত কঠিন। আপনি কুকুরের মতো গুলি করে মারবো, আর তারপরে তোমার ওই লাশ আমার বাগান বাড়িয়ে বিছিয়ে সুখের নিদ্রা দেবো ওখানে। তুমি আমার সব কিছুই জেনে গেছো, তাই তোমাকে আমি তোমার এই একটা পিস্তলের গুলিতে শেষ করে দেবো। হাতটা উড়ে যাবে। হ্যাঁ আমি। এই মুহূর্তে আমি এখানে না এলে গোপালকে যে কেউ বাঁচাতে পারতো না। যাও গোপাল যাও, তুমি পোলার জায়গা ফিরে যাও, ফিরে যাও তোমার দুদিনে মায়ের কাছে। সেখানে কিছু না পেলো শান্তি পাবে। মায়ের সেবা করে তুমি শিক্ষা সার্থক করো, সার্থক করো তোমার মানব জীবন। দেখি চলো আমরা আমরা মিলিত শক্তি দিয়ে আমরা বকুলকে নিয়ে আসি। তাই চলো গোপাল, তাই চলো। যে জোড়া বকুলকে আমি পিপাসার চোর থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, সেই বকুলকে আমি ওখানে জড়িয়ে দেবো না, কিছুতেই দেবো না। বকুল বকুল বকুলকে সৃজন বাবুর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। শয়তানরা যেখানে লুকিয়ে রাখুক তাকে আমি খুঁজে বের করবো, বের করবো। বকুল বকুল তুই তো নতুন বৌদিকে খুব ভালোবাসিস, তাই না রে? শুধু বৌদিমণি নয় বাবু, এবার সবাইকে আমি ভালোবাসি। এ বলি আমার প্রাণ। আপনি জান বাবু, বৌদিমণি আরে বৌদিমণি তোর একটা নষ্টা চরিত্র মেয়ে। ওর এ বাড়িতে স্থান নয়, ওর স্থান হচ্ছে ওই সোনাগাছির পতিতালয়।
কেমন ফটকাটা ফুটে দেবে তুলো না দিকে দেখ ফটকাটা কেমন দেবে দিয়ে আপনাকে আমি অ্যারেস্ট করলাম। তাহলে ইন্সপেক্টর সাহেব আপনি? হ্যাঁ আমি এই চলুন, আমি তদন্তে আমি আসছি যাবো। দরকার নেই। এও একে বধূ নির্যাতন আর চোরাই কারবারের জন্য কনস্টেবল একে নিয়ে চলো। বলতে হবে এই এই সত্যি নারীকে জোর করে আসতে সাজাতে হলে তোমাকে মরতে হবে। অরিজিনাল ফটকায় আমি রঞ্জনকে ভয় দেখাচ্ছি। রঞ্জনে ভয় কাকে বলে? চলে এখন যাবে। না, আমি যাবো না। কথা না শুনলে চাপতে পিঠে চামড়া তুলবো শয়তানি। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি কিছুতে তোমার শোয়ার ঘরে যাবো না। খবরদার! বাইরে বেরোর চেষ্টা করলে জানে শেষ হয়ে যাবি। রেঞ্জাটা দরবল নিয়ে বাইরে ঘিরে রেখেছে। না, তুমি নাকি মানুষ নাকি নাকি জানোয়ার? সব হারাম যাবে। মনে রাখিস শিকারী রঞ্জন রায় শিকার কোনোদিনও পালিয়ে বাঁচতে পারে না। চলে হারাম যাবে। সব সব আল্লাহ বললে জানে শেষ করে দেবো। আমার মুক্তি দাও। মুক্তি রঞ্জন রায় যে চিড়িয়াকে শিকার করে তাকে কামনা করে চলছে তো আজ করে রাখে তাকে মুক্তি দেবে তো জানে। চলে আয়, চলে আয়। আরে ওই শালা শিকারী রঞ্জন রায় বকুলকে গাছ থেকে ছেড়ে নিয়ে গেল নরম বিছানায়। আরে বিনিময় মস্তার রানটা রঞ্জনের কাছ থেকে বক্সিস পেল ওই কড়কড়ে 10,000 টাকা। বাপের টাকা তোকে ভোগ করতে হবে না রে সরকার। তুই সর্বোচ্চ লোক! হ্যাঁ শার্দুল সিং বল শাসন বল বল বকুল কোথায়? জানি না, না বললে সব ভুল করে পারবো রে। জানি না। বল শালা, বল বকুল কোথায়? বল! ওই, কোথায় সামনে? তোর সামনে রে, তোর সামনে। আরে তুই? এ আমি এই পলাশ ডাঙ্গার নির্যাতিত নিপীড়িত পলাশ আর তোদের মতো শয়তানদের শাস্তি দিতে হয়েছে। রক্ত পিপাসক শয়তানের ত্রাণ করবার বন্ধ শার্দুল সিং। আমি সেই পলাশ যে সম্রাটের সাধনা তোরা বেঈমানির আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছিস রে। বাচ্চা দাও, মোবাইলে কোথাও মাথা বাচ্চা দাও, বাচ্চা দাও। সারা দেশের পুলিশ রঞ্জন রায়ের মতো সমাজ বিরোধীদের কোনদিন শাস্তি দেবে না। এই শার্দুল সিংয়ের ছদ্মবেশে রঞ্জনকে আমি খুন করেছি স্যার।
ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আমি জানি অপরাধ করছে বেশি দিন করতে থাকতে পারে না, তার শেষ কাজটা আমি তো করতে পারলাম না। শয়তানদের শেষ করেছি ঠিকই, কিন্তু আমি বকুলকে তো আর উদ্ধার করতে পারলাম না। আপনি প্রশাসনের উপরে ভরসা করতে পারেন, আমরা নিশ্চয় তোমার বোনকে খুঁজে বের করব। কনস্টেবল আর ঝড় উঠেছে, ঝড় উঠেছে, জীবন্ত সমুদ্রের মাঝখান থেকে একটা কালো ঘোড়া আর এগিয়ে যাচ্ছে। আরে আমি সেই বিধ্বংসী ঘোড়ায় তোর কোনো ভয় নেই, তোর কোনো ভয় নেই। তুই যে কবির মূর্ত, তোর কাছে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ। তুমি এই শয়তানদের চক্রান্তে যুবকার্যে বলি হচ্ছে তোর মতো হাজার হাজার যুব শক্তি, হাজার হাজার তোর কোনো ভয় নেই, ভয় নেই। তোমাদের জবাব দিতে হবে, তোমার জবাব দিতে হবে। অপেক্ষায় করে থাকবে আমার মতো হাজার হাজার যুবক। যাবো চেতনা, যাবো বিপ্লব, যাবো বঞ্চিত জনগণ। আমাকে তুমি যেতে দাও, আমাকে তুমি যেতে দাও। ওকে নিয়ে যাবো। নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, ক্ষুদিরামকে নিয়ে যাচ্ছে সেনা। আর তারই দেখে সারা মাথায় মানে তাদের জীবনে ভেসে উঠছে জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুন। এমনি ভাবে জ্বলে উঠবে একবিংশ শতাব্দীর যুব সমাজ। সেই সন্ধিক্ষণে নতুন সমাজে, নতুন প্রভাতে, নতুন বাঁচতে চাই না, আমার এই অভিশপ্ত জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না। তাই তাই এই বৃষ্টির আজ আমি আত্মহত্যা করবো। বিদায়, বিদায় সুদান, বিদায়, বিদায়। চলে গেল, আমার বুকটা চলে গেল। তোমাকে এভাবে চলে যেতে দেবো না। তুমি যে আমার ভুল, তুমি যে আমার প্রাণের বিরোধী। বিশ্বাস করো, আমি চমৎকারী নই। আমি শুধু শয়তান রঞ্জন। আমি আমার স্বামীর করে বাচ্চা রেখে বসতে পারছি। আমি আমি চলে গেল স্বামী। আমি 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 চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করো বকুল, ক্ষমা করো। আমাকে তুমি ক্ষমা করো। চিরদিন যারে তুমি দিয়েছ ভেলা, হৃদয় নিয়ে শুধু খেলেছ খেলা, মরণ পারি
মরণে কেন পারে দিতে রে জীবনে মরণে কেন আমাদের নাটক খুব অল্প আছে, আপনারা দয়া করে একটু বসে পড়ুন। আমাকে সুস্থ করার জন্য তুই একই করলি না, একই করলি। ছিল না মা, ডাক্তারবাবু পায়ে ধরে অনুরোধ করেছি, তা তো উনি রাজি হলেন না। তাই তোমার চিকিৎসায় বললেন নার্সিং হোম করতে পারি, কিন্তু 1 লাখ টাকা খরচা হবে। বাবু, এই যে আমার গভীর রোগ, আমরা কোথায় এলাম মা? শহরে রাস্তার ফুটপাতে বাবা। আজ চলতে পারছি না মা। এই হাতির নিচে আমাকে খুব কষ্ট। মা, বাবু, তুমি বসো না। তুমি আমার বাঁচাতে পারবে না মা। এই চিকিৎসায় তো অনেক টাকা খরচ। এত টাকা কোথায় পাবে মা? তোকে বাঁচাতে আরেকবার ধর। আমি বাবুদের কাছে হাত তুলে ভিক্ষা চাইবো। বাবুরা, কয়না, আজ আমি আপনাদের সাথে এক অভাগিনী মা হাত তুলে দাঁড়াচ্ছি। আমার ছেলের চিকিৎসার জন্য আমাকে কিছু ভিক্ষা দিন। দিন বাবুরা, দিন। আমার উপার্জন ছেলে, আজ আমি শুধু আপনার কাছে ভিক্ষা চাইছি। আমি পেটে খাবার থেকে ভিক্ষা চাইছি না। ভিক্ষা বাবু, ভিক্ষা বাইরা, ঘর যেতে তো আমাকে পারবো না কিছু আজ। ভিক্ষা দিন। হ্যাঁ? আমার ছেলেকে ঘর যেতে বাঁচিয়ে পারবো না, ঘুমাবো তো। আমার ছেলেকে। ও বাবুরা, একটু থেমে যাও। দয়া করে আমার হাতে একটি পয়সা দাও। একটা ভিডিও দেখে দিবো। ও গো বাবুরা, একটু থেমে যাও। দয়া করে আমার হাতে একটি পয়সা দাও। বাঁচবে আমার ছেলের জীবন, করলে কিছু দান। বাঁচবে আমার ছেলের জীবন, করলে কিছু দান। দয়া করে নিয়ে আসবি যা। নিয়ে আসবি যা। যা। আমার
আমি গোপাল মা, আমি গোপাল। মা গো, তুমি আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো। আমি তোমাদের এই রাস্তার ধারে রেখে আমি ভাবতে পারি না মা, ভাবতে পারি না যে দাদা আমাকে ডাক্তারি পাস করালো, সেই দাদাকে তুমি আর দেখতে পেলাম না মা। আমাকে তুমি ক্ষমা করো। দাদা, দাদা তুমি আমাকে ক্ষমা করো দাদা। আমি এসেছিলাম তোমার কাছে দাদা, সে সুযোগ আমাকে দিলে না দাদা, সে সুযোগ দিলে না মা, তুমি আমাকে ক্ষমা করো মা। ক্লান্তি ভুলে ভরা খুলে পাবে কত আর কত আধারের ভূপতি ভরা জানি সোনার চরণে মাগে অবঠা সে পথে চলতে যদি সাগর ভেতা আর কত